ওকে, সবাই তোমাদের লেকচার কপি বের করে ফেলো। আজকে আমরা রেডিও অ্যাক্টিভিটির লাস্ট টপিক স্টার্ট করব, চ্যাপ্টার 25। ওটা তো আমার তো এই যে আজকে পরীক্ষা দিয়ে আসলাম 15 তারিখে, আরো একটা পরীক্ষা আছে আমার 15 তারিখের পর। ওই দিন ওই মাঠ ফ্রি পাবা না। না না, আমার দাদু বাড়ি যাওয়া লাগবে, দাদার মৃত্যুবার্ষিকী আছে, ওখানে যাবো। ওকে, তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। এই টপিকটা আমাদের একদম ইনহেরেন্টলি রেডিও অ্যাক্টিভিটি এন্ড অলসো অ্যাস্ট্রোফিজিক্স এর জন্য অনেক অনেক কাজে লাগবে, বিকজ এই প্রসেসগুলি দিয়ে যে আমরা এতদিন নিউক্লিয়ার যেসব ইকুয়েশনস গুলো যেগুলো জিনিস নিয়ে ডিল করে আসছি, ওগুলা জিনিসের একটা ফাইনাল কনক্লুশনে আসবো যে এগুলি রিঅ্যাকশন বা এইসব রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলস গুলোতে আমরা আসলে করবোটা কি। অনেকগুলি অ্যাপ্লিকেশন আমরা অলরেডি দেখছি, যে লাস্ট চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন রিলেটেড চ্যাপ্টার আমরা শেষ করে আসলাম। কি কি জিনিস, যে মেডিকেলের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে এইসব অনেক অনেক ইম্পর্টেন্ট কাজে কি করা যায়, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করা যায়। কিন্তু ওয়ান অফ দা ভেরি ওয়াইডলি ইউজড মেথডটা হলো কি, ইলেকট্রিসিটি জেনারেশন ইউজিং নিউক্লিয়ার পাওয়ার। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার ইউজ করে আমরা কি করব, ইলেকট্রিসিটি জেনারেট করব। বলো, এই লাইটটা অফ করতে দে, এই লাইটটা ওখানে মনে আছে। ওই তো এই রাউটার অফ করে অন করেন, তো তাহলে পরে কি করা যায়, ঠিক আছে দেখা যায়। এই মাঝের লাইটের সুইচ কোনটা, সামনে দেখি, ধরো। আপনি বন্ধ করবেন সবাই না ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আচ্ছা, তো এখন সবাইকে এখানে খেয়াল করো যে ব্যাপারটা আমরা বলতেছি, যে ইলেকট্রিসিটি জেনারেশন ইউজিং নিউক্লিয়ার পাওয়ার, এই জিনিসটা তোমরা কি একটা টিভি সিরিজ দেখছো ডার্ক? এখন এটা তোমরা এতদিনও না দেখে কেমনে আছো? এই যে কতজন দেখছে, ভেরি গুড। এই সিরিজটা তো দেখা লাগবে। যে বুঝি নাই না, এই চ্যাপ্টারের জন্য এটা দেখা লাগবে এমন না। এখানে মধ্যে তোমার টাইম ট্রাভেল, নিউক্লিয়ার এনার্জি, যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিলেটেড অনেকগুলো জিনিস, ফিজিক্সের অনেকগুলো কনসেপ্ট একসাথে মিলায় অনেক সুন্দর একটা সিরিজ বানানো, বুঝছো? এই সিরিজ তোমার কোন রেগুলার এরকম সিরিজ না, যে নরমালি এরকম সিটকম বলে বা যেসব টিভি সিরিজ গুলো ওরা করে, কি করে
ওরা ফার্স্টে একটা প্ল্যান করে একটা সার্টেন স্টার্টিং দেয়, দেন যায় যখন নাকি দেখে যে অডিয়েন্স কেমন কি চায় না চায় ওইটার উপরে ডিপেন্ড করে তারা কি করে স্টোরি লাইনের মধ্যে এরকম ভেরিয়েশন আনে, ঠিক আছে? তো এখানের মধ্যে স্পয়লার কিছু বলতেছি না, এখানের মধ্যে বলতেছি যে এটা একদম পুরো 3টা সিজন জাস্ট একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু প্ল্যান। ডার্ক, DARK, জার্মান একটা সিরিজ, ওটা ইংলিশের ডাবও দেখতে পারবা। ভাইয়া ফিজিক্স জিনিস দেখতে পছন্দ একটা, হ্যাঁ দেখি তো। এখন বাপ মা যদি তোমাকে ওইসব দেখতে ধরে ফেলে তো তাহলে পরে আর কি করবা? আমি ও বলতেছে যে না দেখাই ভালো, বাপ মা দেখতে পারে বলে পিটাবে। আচ্ছা হ্যাঁ ওখানে মধ্যে একটু আছে, বাট এটা তো মানুষজন গেম অফ থ্রোনস ঠিকই দেখে, ঠিক আছে? মানুষজন গেম অফ থ্রোনস ঠিকই দেখে, আর ডার্ক দেখতে সময় সমস্যা, আমি দেখলে পরে ওই তো যখন নিজের মন থেকে মন চায় কত কিছু দেখে মানুষ, এখন এটার জন্য এত এত আচ্ছা এখন সবাইকে এখানের মধ্যে খেয়াল করো যে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করে আমরা যে ইলেকট্রিসিটি জেনারেট করব, নিউক্লিয়ার পাওয়ারটা আমরা কিভাবে করে ইউজ করি। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যে ফিউয়েলটা নিউক্লিয়ার ফিউয়েল ওটা হলো ইউরেনিয়াম, ঠিক আছে? ইউরেনিয়াম ইউজ করে কি করা যায়, অনেক চিপ ওয়েতে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, বুঝছো? আচ্ছা আমি ও লেভেল ফিজিক্স কার কাছে পড়ছি তোমরা জানো? হ্যাঁ এনজেড ভাইয়ের কাছে, বুঝছো? এনজেড ভাই আগে ফিজিক্স পড়াইতো, তা আমি উনার স্টুডেন্ট ছিলাম। তো আমিও খাওয়াইছি আগে, এখন খাওয়াবো এটা সামনে যখন নাকি ওইটাই। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এনজেড ভাইয়ের পরে যে আমার যখন নাকি ইউনিভার্সিটির অ্যাডমিশনের রেজাল্ট দিছে, ডিউতে চান্স পাওয়ার সাথে সাথে এনজেড ভাই ডেকে বলছে যে এনজেড ভাই আর কি এ লেভেলস পড়াইতো না, জাস্ট ও লেভেলস পড়াইতো। তো এ লেভেলস আমি পড়ছি হলো কবির স্যারের কাছে, ঠিক আছে? কবির স্যার হলো উনি এখন রিটায়ার করে ফেলছে, উনি জাহাঙ্গীর কবির ভাই না, তো কবির ভাই ছিল, ঠিক আছে? কবির ভাই তো ওখানের মধ্যে তোমার আগের চেনা ছিল এনজেড ভাই, তো ওখানে থেকে ওরকম জব অনেক কিছু এরকম সিলেক্ট হয়েছে, একদম ইহাবের শুরু থেকে আছে, তো সবকিছুই জানি যে ইহাবের একদম ইহাব নাম হয় না তখন, আগে ইহাবের নাম কি ছিল জানো? এনজেড খান এডুকেশন ওয়ার্ড, বুঝছো? তো এরপরে যে ওরকম নাম টাম যখন নাকি ইয়ে করছে যে নভেম্বরের 18 তারিখ 2012 তো তখন আমরা স্টুডেন্ট কি আমি 2013 এর জেনে ও লেভেলস দিছি, বুঝছো? তো তখন এ লেভেলস এনজেড ভাই পড়াইতো না, তো এ লেভেলস আমার পড়া লাগছে ধানমন্ডি যায়, তো কবির স্যারের কাছে পড়তাম। তো কবির স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি নিউক্লিয়ার ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান তখন। তখন কয়জন? তখন তেমন বেশি টিচার ছিল না, 5 জন। হ্যাঁ সাদিয়া আপু তো ফার্স্ট থেকে। আচ্ছা সো এরপরে রীতি আপু জুনিয়র সেকশন পড়াইতো অলওয়েজ। 5 জন কে কে? এনজেড ভাই ফিজিক্স, মানাত ভাই অ্যাকাউন্টিং, সাদিয়া আপু ম্যাথস, দেন কেমিস্ট্রির জন্য লাবণ্য মিস, আর তোমার ইকোনমিক্স এর জন্য টমি ভাই ছিল, পরে মাইন ভাই আসছে। আচ্ছা এরপরে যে ইংলিশ আর বাংলার জন্য বিজ্ঞাপন স্যার আর আনিস স্যার ক্যান্সেল, তারপর যে অনেকগুলো চেঞ্জেস হইছে। আচ্ছা তো তাহলে যেই জিনিসটার জন্য এই টপিকটা তুলছি যে কবির স্যার বেসিক্যালি উনি কিন্তু ডিউ টিচার ছিল না, উনি এমআইটি তে পড়াইতো, বুঝছো? উনি এমআইটি টিচার ছিল। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন নাকি 2009 এ ইলেক্টেড হয়েছে তখন উনি স্পেশালি রিকোয়েস্ট করে স্যারকে ইউএসএ থেকে বাংলাদেশে নিয়ে আসছে, বিকজ বাংলাদেশে তোমরা শুনছো না যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে রূপপুরে, সো ওইটার ডিরেক্টর হিসেবে ওনাকে অ্যাসাইন করে বাংলাদেশে নিয়ে আসছে, বুঝছো? সো ওখানের মধ্যে থেকে যে কবির স্যার হলো পার্টিকেল ফিজিক্স এন্ড নিউক্লিয়ার ফিজিক্স এর একদম পুরো গড লেভেলের মানুষ, বুঝছো? তো এ লেভেলসে কেমন লেভেলের আমি
টিচার পাইছে এটা কল্পনার বাইরে। তো এটার জন্য মনে করো যে ইউনিভার্সিটিতে যে ও লেভেলসে তো নিজে বই পড়তাম, তো ওখানের মধ্যে থেকে অনেক কিছু জানতে পারছি আর কি, সিলেবাসের ভিতরে বলো সিলেবাসের বাইরের জিনিস বলো, এমন টাইপের ব্যাপার। তো এখন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে বাংলাদেশে বানাবে, তো এখন নিউক্লিয়ার রিঅ্যাকশন দুই টাইপের হয়, ঠিক আছে? দুই টাইপের নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়, একটা হলো নিউক্লিয়ার ফিশন আর একটা হলো নিউক্লিয়ার ফিউশন। তো এখন কোন রিঅ্যাকশন কেমন ভাবে হয়, যে তোমরা ড্রাগন বল জি দেখছো? এত কম মানুষ হ্যাঁ বলো, শুনলেই তো খারাপ লাগে, মানে ড্রাগন বল জি এর মতো এরকম ক্লাসিক অ্যানিমে তোমরা দেখো না। আচ্ছা, ফিউশন নাম শুনছো? কামেহামেহা যে মারে যে গোকু, তো ওখানের মধ্যে ওটার মধ্যে কি করে, ফিউজ করে না? যে ওখানের মধ্যে কাজটাকে, ফিউশন মানে হলো কম্বাইনিং সামথিং, বুঝছো? ফিউশন মানে কি? ফিউশন মানে হলো টু কম্বাইন সামথিং। সো এই জিনিসটা যদি আমরা ফার্স্ট একটু লিখি, আজকে আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা বিল্ড আপ করব, দেন আমরা ডিটেইলে ফিশন কি ফিউশন কি এসব দেখে দেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর সব জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের চ্যাপ্টার 25 ফিশন এন্ড ফিউশন। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফিশন রিঅ্যাকশন কি জিনিস আর ফিউশন রিঅ্যাকশন কি জিনিস, এই দুটো জিনিস আমরা ফার্স্ট অফ অল দেখব। আচ্ছা, তো ফিশন রিঅ্যাকশন কি জিনিস? ফিশন রিঅ্যাকশনটা হলো যে একটা বড় নিউক্লিয়াস স্প্লিট করে, কি মশা নিউক্লিয়াস আচ্ছা, তো এখন এখানের মধ্যে সবাই একটা খেয়াল করো, স্কিপ করে চলে যাও। হ্যাঁ, তো এটা মানে আমি লেখার সময় যখন স্টোর লিখতেছিলাম মানে কোশ্চেনটা তখন আমি কি মাইনাস করার চান্স আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে ফিশন রিঅ্যাকশনটা কি। ফিশন রিঅ্যাকশনের মধ্যে যে একটা বড় নিউক্লিয়াস স্প্লিট করে কি করবে, দুইটা ছোট নিউক্লিয়াসে কনভার্ট হবে, ঠিক আছে, স্মলার নিউক্লিয়াস। আর ফিউশনেরটা কি হবে, এটা উল্টাটা। উল্টাটা কি হবে, কম্বাইন হবে, যে দুইটা স্মল নিউক্লিয়াস কম্বাইন হয় কি করবে, একটা লার্জার নিউক্লিয়াস ক্রিয়েট করবে। কোন জিনিসটা কেন হয় আর কখন হয়, ওই ব্যাপারটা নিয়ে আমরা এখন দেখব। না, দুইটাই। একটা ভেঙে দুটো হয় শুধু। হ্যাঁ, দুইটাই হবে শুধু। হ্যাঁ, আচ্ছা, না না ওটা পুরো থেকে আচ্ছা, সো এখন এই হলো মেইন ব্যাপার, যে এই দুটো রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স কি। ফার্স্ট অফ অল এতটুকু মনে রাখা লাগবে, কি জিনিস, ফিশন রিঅ্যাকশন মানে হলো একটা লার্জ নিউক্লিয়াস স্প্লিট করে, মানে ভেঙে যে দুটো স্মল নিউক্লিয়াস ফর্ম করবে। আর ফিউশন রিঅ্যাকশনটা কি, দুটো স্মল নিউক্লিয়াস কম্বাইন হয়ে একটা লার্জ নিউক্লিয়াস ক্রিয়েট করবে। তো এগুলা করে হয়টা কি, এগুলা করে মেইন জিনিস যেটা হয়, যে আমাদের অ্যারোর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা কোনটাকে কি বলি, এটা কি হবে, এই রিঅ্যাকশনের জন্য অ্যারোর লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে এটাকে রিঅ্যাকট্যান্ট না? তো তাহলে ইনিশিয়ালি যেই জিনিসটা থাকে মানসিফা, ইনিশিয়ালি যেই জিনিসটা থাকে ওটাকে আমরা কি বলি, মানসিফা সামনে দেখো,
তা এখন ইনিশিয়ালি আমাদের যে জিনিসটা থাকে ওটাকে আমরা কি বলি রিঅ্যাক্ট্যান্ট, তাই না? আর ফাইনালি যা প্রোডিউস হয় এটাকে আমরা কি বলি প্রোডাক্ট। সো এখন ফিশন রিঅ্যাকশন হোক আর ফিউশন রিঅ্যাকশন হোক, যেটাই হোক না কেন, অলওয়েজ mass of the product is less than the mass of the reactant। এখন এই জিনিসটা খুবই আজব, বাট এই জিনিসটাই অলওয়েজ হয়। এন্ড কেন হয় ওই ব্যাপারটা আমরা লিখবো, বাট ফার্স্ট অফ অল এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো যে ইন বোথ টোটাল মাস অফ নিউক্লিয়াস ওটা কম থাকে, ওটা বলবো কেন, রিজন বলবো। সো এখন ইন বোথ fission and fusion reactions, the total mass of the products is less than that of the reactants। তো তার মানে অলওয়েজ প্রোডাক্টের টোটাল মাস কি আসে কম আসে রিঅ্যাক্টেন্টের থেকে। তো তাহলে এটা কি অনেক বড় একটা কোশ্চেন না তাশফিক, যে আমরা ইনিশিয়ালি মাস বেশি দিলাম, ফাইনালি তারা কম্বাইন হয়ে বা স্প্লিট করে যেটাই করুক না কেন ফাইনালি আমাদের টোটাল মাস কি থাকতেছে না, সেম থাকতেছে না। সো তাহলে বাকি মাস কোথায় গেল? কে ও আচ্ছা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফিশন হোক বা ফিউশন হোক কি হচ্ছে, রিঅ্যাক্টেন্টের ম্যাসের থেকে প্রোডাক্টের ম্যাস হলো কম। তো তার মানে আমরা প্রথমে বেশি ম্যাস অফ রিঅ্যাক্টেন্ট দিয়ে রিঅ্যাকশন করাইলাম, দেন আফটার দা রিঅ্যাকশন আমরা ফেরত পাইতেছি কি অল্প ম্যাস ফেরত পাইতেছি। তো তাহলে বাকি ম্যাস অফ রিঅ্যাক্টেন্ট কোথায় গেছে? তো তাহলে এই ম্যাসটা কি হবে, আমরা E is equal to mc স্কয়ার ফর্মুলা শিখছি না? সো E is equal to mc স্কয়ারের ফর্মুলার মধ্যে কি বলছিলাম, যে E দিয়ে কি রিপ্রেজেন্ট হয় এনার্জি, আর m দিয়ে রিপ্রেজেন্ট হয় কি ম্যাস। সো তাহলে ওই যে আমাদের প্রোডাক্টের কিছু ম্যাস কি পাচ্ছি কম পাচ্ছি, ওই ম্যাসটাকে কিসে কনভার্ট করতেছে, আসলে এনার্জিতে কনভার্ট করতেছে, যে এনার্জিটা কি করে নিউক্লিয়ার রিঅ্যাকশনের পরে রিলিজ করে। সো এখন এই ম্যাস কেন কম বেশি এন্ড এনার্জি কেন রিলিজ করে, প্রত্যেকটা জিনিসে আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেন গুলোর অ্যানসার দিব। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা লিখে রাখি, the decrease in mass of products or difference between the mass of reactants and products is responsible for the release of energy। যে যতটুকু ম্যাস আমরা কম পাচ্ছি ওই ম্যাসটাই কি, দ্যাট ম্যাস ইজ রেসপন্সিবল ফর, যে আমরা একটা রিঅ্যাকশনের শেষে যে এনার্জিটা পাই ওই এনার্জিটা আসলে কিসের থেকে আসতেছে, বিকজ অফ দিস ম্যাস ডিফারেন্স। ঠিক আছে, তা এখন এই ম্যাস ডিফারেন্সটা কেন ডেভেলপ হয় ওই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট একটু সবাই এই জিনিসটুকু কপি করে রাখো যতটুকু লিখছি। ফিশনের জন্য, ফিউশনের জন্য, কেমিক্যাল না, এটা নিউক্লিয়ার রিঅ্যাকশন আলাদাই। না, ওটা ইম্পোর্ট করে আনতে হবে, রাশিয়া থেকে আনবে।
সবার কি কপি করা শেষ? সবাই একটু তাড়াতাড়ি কপি করা শেষ করে পরে আমরা তাহলে এক্সপ্লেনেশনটা দিব যে কেন ম্যাথ অফ প্রোডাক্ট বেশি কম এইসব থাকে, ঠিক আছে? হ্যাঁ, যদি আমাদের নিউক্লিয়ার টেকনোলজিটা আচ্ছা সবাই একটু নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে, একজনের কোশ্চেন শুনতেছি না। মানে আমাদের যে টেকনোলজির কথা এটা তো বিকাশের থেকে আসে, বাট আমাদের তো কোর কনসেপ্ট গুলি জানাই আছে। কোর কনসেপ্ট জানা আছে, কিন্তু নিজেদের তো ওই তোমার এই যে বাংলাদেশের নিজের কিন্তু কি নাই, কোনো অয়েল ফিল্ড নাই, যে বাংলাদেশ জাস্ট গ্যাস প্রোন, যে বাংলাদেশের ইস্টার্ন সাইডে জাস্ট ওখান থেকে কি পাই, অনেকগুলি গ্যাস ফিল্ড আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কি অয়েলের কাজ নাই। আমরা তো অয়েল কত কত পারপাসে ইউজ করেছো, তাহলে অয়েল এসব আমরা কোন জায়গা থেকে পাবো? এই জিনিসটা হলো মডার্ন সিভিলাইজেশনের মেইন একটা কনসেপ্ট, যে আমরা একটা দেশ যে নিজের মধ্যে সবকিছু থাকবে, সব রকমের মিনারেল ডিপোজিটস এন্ড এভরিথিং থাকবে এমন কোনো কথা নাই। আমাদের অন্যান্য দেশের সাথে এর জন্য ইম্পোর্ট এক্সপোর্টের কাহিনীটা আসেই কেন? সবাই যদি নিজেরটা নিজে প্রডিউস করতে পারতেন, কনজিউম করতো, তো তাহলে তো অন্য দেশের সাথে তাদের কোনো পার্টনারশিপের দরকার ছিল না, ছিল? তো তাহলে পর ওইসব জিনিস পরেই কেন? একজনের কাছে একটা জিনিস আছে যেটা আরেকজনের কাছে নাই, তো তাদের সাথে কি হবে, ওরকম কানেকশন ক্রিয়েট হবে ইম্পোর্টের এক্সপোর্টের, বুঝতে পারছো? তো তাহলে ওভাবে করে যে তোমার বাংলাদেশের নিজের কি আছে, এখানের মধ্যে একটা সুটেবল ল্যান্ড আছে, এন্ড দে ওয়ান্ট টু বিল্ড আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু বাংলাদেশের রিকোয়ার্ড যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য যে মিনারেলটা লাগবে, যে ইউরেনিয়ামের ওর, ওই জিনিসটাই তো নাই। তো এটা কি করতে হবে? কিনে আনা লাগবে। কিন্তু বাকি যেই তোমার মেশিনারিজ এন্ড এভরিথিং, বাংলাদেশ কিন্তু এখন, বাংলাদেশে কিন্তু কোনো আয়রনের মাইন খুবই কম, ঠিক আছে? স্টিলের কোনো মাইনই নাই, বাট স্টিল বাংলাদেশ হলো থার্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ স্টিল। এটা কই থেকে আসছে জানো? ভেরি গুড, শিপ ব্রেকিং। যে বাংলাদেশ কিন্তু এখন গ্রিসের পর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি যারা নাকি সবচেয়ে বেশি এরকম শিপ বিল্ডিং করে, ঠিক আছে? বাংলাদেশের বানানো শিপ বিদেশের যে ইন্টারন্যাশনাল ওয়াটারে হিউজ হিউজ কান্ট্রিরা ইউজ করে, বুঝতে পারছো? বাংলাদেশের এই চিটাগাং পোর্টের ওখানে বিশাল বিজনেস এইটা, বুঝতে পারছো? দেন যতগুলো তোমরা তোমাদের বাড়ি কারো এরকম লঞ্চ দিয়ে যাওয়া লাগে, বরিশাল এইসব সাইডে কারো আছে বাড়ি? আচ্ছা, তো ওখানের মধ্যে সদরঘাটের দিকে গেলে দেখবা যে অনেকগুলি তোমার স্টিলের ফ্যাক্টরি আছে, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি আছে, যে আরএমএস, দেন বিএসআরএম, এইসব যে সবের অ্যাডভার্টাইজ দেখো না, তো এইসব ফিল্ডগুলো কিন্তু এক্সিস্টই করতো না যদি না বাংলাদেশের এই শিপ ব্রেকিং টেকনোলজিটা ডেভেলপ হইতো, বুঝতে পারছো? তো অনেকগুলা দেশেরই অনেকগুলো এরকম স্কিল থাকে যেটা অন্য দেশে থাকবে না। এইভাবে করে কি হয়, সবার মধ্যে কানেকশন সেট আপ হয়। ওইটাই তো। এখন এখানের মধ্যে তোমার অফশোরে আরো অনেক টাইপের এরকম ডিপোজিট আছে যেগুলো আসলে আরো এক্সপ্লোরেশন করা উচিত, যেটা হবে হোপফুলি সামনে। ওই যে মুরাদ টাকলা ভাই যেরকম চলে গেল কানাডা, তো মনে করে মেধা পাচার হয়ে হয়ে এমন অবস্থা দেশে। আচ্ছা, তো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তোমাদের মনে আছে আমরা যে রেডিও অ্যাক্টিভিটি টপিকটা তো শুরু করছিলাম, এখানের মধ্যে রেডিও অ্যাক্টিভিটির শুরুতে যাই, এই যে এখানে। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে দুইটা ফোর্স নিয়ে কথা বলছিলাম, কি কি? একটা হলো তোমার ইলেকট্রিক ফোর্স আর একটা হলো নিউক্লিয়ার ফোর্স, তাই না? যে ইলেকট্রিক ফোর্স আর নিউক্লিয়ার ফোর্স, এই দুইটা ফোর্স যখন নাকি কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা নিউক্লিয়াস কি হবে, স্টেবল। যদি একটা ফোর্স বেশি একটা ফোর্স কম হয়ে যায় তখনই কি হবে, তখন সে আনস্টেবল হয়ে যাবে, তাই না? তো এখন নিউক্লিয়ার ফোর্স, এই যে একটা ফোর্স যে এক্সার্ট করতে হবে, সামনে দেখো, পিছে থাকা কথা বলো না। তো এখন এই যে একটা ফোর্স তোমার এক্সার্ট করা লাগবে, তো এই ফোর্স এক্সার্ট করার জন্য কি দরকার মানসিফা?
একটা ফোর্স এক্সার্ট করার জন্য তোমার এনার্জি লাগবে না? এখানে চলে আসো মানসিফা, সেকেন্ড বেঞ্চে চলে আসো, তুমি ফার্স্ট বেঞ্চে চলে আসো, ওর সাথে সেকেন্ড বেঞ্চে চলে আসো এখানে। ওকে, তো তাহলে যেই জিনিসটা বলতেছিলাম কি ব্যাপার, যে কোনো একটা ফোর্স এক্সার্ট করার জন্য কি দরকার মাইশা? এনার্জি দরকার। তো এখন এই এনার্জি যে নিউক্লিয়াসটা যে নিজেকে নিজে এরকম বাইন্ড করে রাখতে পারে, আটকায় রাখতে পারে, তো এটার জন্য কি দরকার? ফোর্স এক্সার্ট করার জন্য এনার্জি দরকার। তো এই এনার্জিটা কই থেকে আসে? কি বলছিলাম? প্রোটন আর নিউট্রন ওরা কি করে, যে তোমাদের ক্লাসে এরকম জিজ্ঞাসা করছিলাম না, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোটনের নিউট্রনের ম্যাস কত করে? 5 কেজি করে। তো তাহলে 5টা টোটাল ম্যাস কত হওয়ার কথা? 25 কিলোগ্রাম হওয়ার কথা, কিন্তু তাদেরকে একসাথে নিয়ে এসে যখন নিউক্লিয়াস বানায় তো তখন ম্যাসটা কি হয়ে যায়? কমে যায়। তো তাহলে এই যে কমে যাওয়া ম্যাস, এই ম্যাসটাই কিসে কনভার্ট হয়? এনার্জিতে। এই এনার্জি দিয়ে তারা কি করতে পারে? নিউক্লিয়াসটাকে আটকায় ধরে রাখতে পারে আর কি। বুঝতে পারছো? কি? সি হলো স্পিড অফ লাইট। তো স্পিড অফ লাইটের স্কয়ার, এটা হলো তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যে কোনো কিছু এই যে দুইটা জিনিস হলো প্রপোর্শনাল, তো প্রপোর্শনালিটি সাইন সরাই ইকুয়াল টু আনার জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয় না? ওই কনস্ট্যান্ট হলো এখানের মধ্যে সি স্কয়ার। যে কোনো সলিড অবজেক্ট কি পার্সিয়ালি একসাথে করতে? না, এটা এক্সাজারেট করে এরকম বলা, যে কোনো সলিড অবজেক্ট এরকম না। এখানের মধ্যে অনেক মাইনিউট স্কেলে, যে প্রোটনের নিউট্রনের ম্যাস যে স্কেলে, ওরকম স্কেলের ওদেরকে ওরকম কম্বাইন করলে পরে তাও বোঝা যাবে। ঠিক আছে? বড় স্কেলের এগুলাতে তেমন বড় নোটিসেবল হয় না। আচ্ছা, এনার্জি যে ধরে রাখে এই নিউক্লিয়াস, এটা করে শেষ হয় না? এনার্জিটা করে শেষ হয় না? এটা তো ম্যাস থেকে তারা যে এনার্জিটা প্রডিউস করছে ওইটা দিয়ে তারা ওরকম বাইন্ড করে রাখে। দেন নিউক্লিয়াসের মধ্যে ওরকম চেঞ্জ আনার জন্য তখন আবার কি করতে হবে? তোমার এনার্জি দেওয়া লাগবে। তাহলে এরকম দেখো তুমি, যে তোমরা কেমিস্ট্রিতে বন্ডিং এনার্জি পড়ছো না, যে দুইটা যে কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড আছে, তো ওইটার বন্ড এনার্জি হলো এত। এর মানেটা কি? এই বন্ড ক্রিয়েট করতে সময় এত এনার্জি কি হয়েছে? তারা রিলিজ করছে। তো তাহলে এই বন্ড ভাঙার জন্য তোমার কি করতে হবে? ওই দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি যতটা কি করছিল বন্ড ক্রিয়েশনের সময় রিলিজ করছিল, তত অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে তোমার এই বন্ডটাকে কি করা লাগবে? ভাঙা লাগবে। সো যখনই নাকি তুমি কি করতেছো, তারা কি করছে? তাদের ম্যাস গুলা ইউজ করে এই এনার্জিটা কনভার্ট করছে। তুমি যখন নাকি তাদেরকে আবার জোর করে সরায় নিবা, কি করা লাগবে? তাদের যতটুকু ম্যাস ইউজ করে এনার্জিটা কনভার্ট করছিল, তোমার নিয়ে আসার জন্য ততটুকু এনার্জি যখন তুমি দিবা, যে এই যে 5 কেজির এই প্রোটন নিউট্রনের কথা বলছি, তারা মিলে একসাথে মিলে কত হয়ে গেছে? 24.7। তো তার মানে প্রতিজনের ম্যাস এখন কত করে হয়েছে? 4.9 সামথিং। যখন তুমি একটা প্রোটনকে আবার জোর করে দূরে সরায় নিয়ে আসবা, তখন তার ম্যাস আবার কত হয়ে যাবে? 5 কেজি হয়ে যাবে। তো তাহলে ওইটা হবে কিভাবে? বিকজ তুমি তত এনার্জি তাকে দিয়ে, ঠিক আছে, যে ওরকম কতগুলো ইয়ে থাকে না, 80 দেখছো না মুভি? দেখো নাই? আচ্ছা, তো এরকম আগের কালে কতগুলো এরকম কি থাকতো? স্লেভ থাকতো না, যে যাদেরকে ওরকম কিনে দেন আরেকজনের কাছে নিয়ে যেতে, এমন টাইপের। তো এখানের মধ্যে মনে করো যে তারা যে এখানের মধ্যে ছিল, দে হ্যাভ বিন পারচেজড বাই সামওয়ান। এখন তুমি যদি তার কাছ থেকে তাকে ছুটায় নিয়ে যেতে চাও, তো তোমার কি করা লাগবে? ওই অ্যামাউন্ট অফ মানি যেটা দিয়ে সে তাকে কিনছিল, ওইটা তোমার তাকে জমা দিয়ে দেন, তাকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। তো তাহলে তুমি যে ভাবতেছো তার যে এনার্জিটা শেষ হয়ে যাবে, এটা তো না। বিকজ তার থেকে যখন নাকি তুমি এটা সরায় নিবা, তখন কি করা লাগবে? তাকে ওই এনার্জি তুমি আবার কি করতেছো? ফেরত দিয়ে দিতেছো। বলো, এইটা যদি না ওইটার মধ্যে কোন রকমের এক্সটার্নাল ইফেক্ট আসে, দেন তাহলে তো করবে। কোনো গ্র্যাভিটি ছাড়া যদি একটা ট্রু থাকে বা একটা মলিকিউল রাখে, তাহলে এটার এটা কি মানে বন্ড ফরএভার থাকবে? হ্যাঁ, ওইটাতে এফেক্ট না করলে পরে এটা সারা জীবন ওরকমই থাকবে। তোমার ভাই এডি কোশ্চেন শুনলে, বুঝছো, মাঝে মাঝে ওরকম এগুলা ক্লাসের রেকর্ডিং যখন নাকি ওই সিআইডি ওরা শুনবে, প্রথমবারে বাংলাদেশে যখন এইসবের কোনো হিন্ট পাবে, তোমার বাসায় যে আমলা দিবে। আপনারা এই কারণে না কইছেন। আচ্ছা,
তো এখন এই কথাটা বলতেছি কেন, যে এই নিউক্লিয়ার এনার্জির কথাটা কেন তুললাম, বিকজ তোমার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির একটা গ্রাফ আছে। এই গ্রাফটা এখন আমরা গুগলে যেও দেখবো। এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমি একটা রাফ স্কেচ করে রাখি, যে জিনিসটা তোমাদের মুখস্থ রাখা লাগবে না, জাস্ট আইডিয়ার জন্য। আচ্ছা, তোমাদের ইকোনমিক্স আছে কার কার? অনেকজনেরই আছে। তো এখন সবগুলা মেয়ে, ছেলেরা কেউ ইকোনমিক্স পড়ো না তোমরা? ও আচ্ছা, এই যে আবিদের আছে, ভেরি গুড। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে জিডিপি পার ক্যাপিটা, এই টার্ম তো শুনছো তোমরা, যারা ইকোনমিক্স পড়ো না তাদেরও তো শোনার কথা। জিডিপি পার ক্যাপিটা এই জিনিসটা কি? মানসিফা? পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা মানে হলো যে পার পপুলেশন আর কি, যে পার পারসন। ওকে, সো এখন একটা দেশের ইমপ্রুভমেন্ট, যে একটা দেশ ডেভেলপিং নাকি না, ওইটা আমরা কিভাবে করে বুঝি? তার জিডিপি পার ক্যাপিটা দেখে। যে দেশের জিডিপি পার ক্যাপিটা যত বাড়ে, তার মানে কি ওই দেশ তত বেশি কি হইতেছে, ডেভেলপিং একটা স্টেজে আছে, এমন টাইপের ব্যাপার। তো এখন একটা নিউক্লিয়াসে, তো সব নিউক্লিয়াসেরই কি আছে, বাইন্ডিং এনার্জি আছে, যে সব নিউক্লিয়াসে কি করে, তার প্রোটন নিউট্রনদেরকে এরকম বাইন্ড করে আটকায় রাখে, জায়গা মতো ধরে রাখে। এখন পার নিউক্লিয়ন, ঠিক আছে, নিউক্লিয়ন কারা? প্রোটন নিউট্রন, তাদেরকে নিউক্লিয়ন বলি। যারাই নাকি নিউক্লিয়াসে থাকে তাদেরকে আমরা কি বলি, নিউক্লিয়ন বলি। তো এখন পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি যত বেশি, এটার মানেটা কি? বাইন্ডিং এনার্জির জিনিসটা কি, যে তোমার বাইন্ডিং এনার্জি যত বেশি হবে, ওই নিউক্লিয়াস থেকে কোন একটা প্রোটন বা ওই নিউক্লিয়াস থেকে কোন একটা নিউট্রনকে বের করে নিয়ে আসার জন্য তোমার কি করা লাগবে, বেশি এনার্জি খরচ করা লাগবে না? সো এখানের মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো সুভা, যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন একটা নিউক্লিয়াসের যত বেশি হবে, এর মানেটা কি, তার থেকে প্রোটন বা নিউট্রন ছুটায় নিয়ে আসা তত বেশি কষ্ট। তো এর মানে কি, ওই নিউক্লিয়াস তত বেশি স্টেবল, তাই না? যে যার কাছ থেকে প্রোটন বা নিউট্রন নিয়ে আসা যত বেশি টাফ হবে, তো তার মানে কি ওই নিউক্লিয়াস নিজে তত বেশি কি আছে, স্টেবল আছে। এর জন্য তার কাছ থেকে কি করা যায় না, প্রোটন বা নিউট্রন নিয়ে আসা যায় না। যে তোমাদের কোন একটা ফুল শেলড ইলেকট্রন, ঠিক আছে, যে একটা কমপ্লিট শেল ইলেকট্রন যেটা থাকে, ওখান থেকে ইলেকট্রন রিমুভ করা বা এন্টার করানো কি অনেক বেশি কষ্ট না? যে নোবেল গ্যাসের মধ্যে কি অনেক এত বেশি আনরিঅ্যাক্টিভ কেন? বিকজ তাদের অলরেডি ফুলফিল কি আছে, ইলেকট্রন শেল আছে। হ্যাঁ বলো, গ্রাফটা কি ডাউনওয়ার্ড স্লোপ হবে? কেমন হবে দেখাইতেছি। ফার্স্টে আপওয়ার্ড দেন ডাউনওয়ার্ড আছে দোনোটাই। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বুঝার খেয়াল করো সবাই, যে তোমার একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি, তো তার মানে সে তত বেশি কি স্টেবল। কারো কি কোনো আইডিয়া আছে সবচেয়ে স্টেবল এলিমেন্ট কোনটা? মানসিফা? আয়রন। স্টারের লাস্ট পেজ না? এক্স্যাক্টলি। সো এই হলো বেসিক্যালি গ্রাফটা। মাউন্ট উডস এত কষ্ট গ্রাফটাকে অরিজিন কাট করে না? হ্যাঁ, না আচ্ছা, তো এখন হ্যাঁ কি বলো? না, এটা জাস্ট জেনারেল শেপটা জাস্ট দেখা রাখতেছি, বিকজ এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমরা অলরেডি বলতে গেলে অ্যাস্ট্রোফিজিক্স আসলে শুরু করে দিচ্ছি সাইমালটেনিয়াসলি, আমাদের এইটা অ্যাস্ট্রোফিজিক্স এর দুটোটার কাজে লাগবে। বলো আমাদের স্টেবিলিটিটা কি বুঝাইতেছে, ওইটা রেডিয়েশনের উপরে কতটা ফুল নাকি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যত বেশি হবে, তো তার মানে তুমি নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জেস আনতে পারবা না আর কি, ঠিক আছে? তো তার মানে সবচেয়ে বেশি নিউক্লিয়ার রিঅ্যাকশনে আনরিঅ্যাক্টিভ, ঠিক আছে, যে তারা
নিউক্লিয়াসের মধ্যে ইন্টারঅ্যাকশন কি হবে, কম হবে। যে তোমাদের কেমিক্যালি আনরিঅ্যাক্টিভ নাকি না, যে কেমিক্যালি রিঅ্যাক্টিভ কারা হয় সুভা, যাদের নাকি আউটার শেলে একটা ইলেকট্রন আছে বা দুইটা ইলেকট্রন আছে বা 7টা ইলেকট্রন আছে, যে হ্যালোজেনরা বা গ্রুপ 1 এলিমেন্ট বা গ্রুপ 2 এলিমেন্ট ওরা কি অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, বিকজ তাদের জাস্ট একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে বা একটা ইলেকট্রন নিয়ে নিতে হবে, তো তাইলে পরে তারা কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, যে আউটার শেলটা ফুলফিল হয়ে যাবে। আর নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্টেবিলিটির ব্যাপারটা কি, পার নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি কে কত বেশি পাচ্ছে, পার নিউক্লিয়নে যে যত বেশি করে এনার্জি পাবে মানে কি তারকে ওই নিউক্লিয়াস থেকে ছুটায় নিয়ে আসা তত বেশি কি কষ্ট, তো তার মানে সে ওই নিউক্লিয়াসের ভিতরে তত সুন্দর মতো কি করতে পারে, উইদাউট এনি ডিস্টারবেন্স সে থাকতে পারে, বিকজ তাকে ভয়ে কেউ কি করতে চাবে না, নিতে আসতে চাবে না, বিকজ তার বাইন্ডিং এনার্জি কি এতই বেশি। বুঝতে পারছো যে কেউ কি, যে এখানের মধ্যে ইউএসএ এর যায় কি কেউ এরকম টাইমে কোন দেশকে যায় ইউএসএ কে যায় অ্যাটাক করবে, ওইটা তো চায়না ইউএস এর সাথে পারবে না। কেন, এগুলো অনেকগুলো থিওরি আছে। ফার্স্ট অফ অল ইউএসএ ইজ মোর লাইক অ্যান আইল্যান্ড, যেদিকে তাদের কি ইউএসএ চায়নার তোমার আর্মি, ঠিক আছে, চায়নার আর্মি যে ল্যান্ড আর্মি যেটা, ওরা ইউএসএ থেকে সুপেরিয়র এন্ড নাম্বারে, তো চায়নার তো পপুলেশন মানে এমন, ওরা আর কি একটু ক্রেজি পিপল, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওইসব আমরা রিলিজিয়ান সাইডে না যাই, ওখানে মধ্যে মেইনলি কাজটা কি, যে তাদের পপুলেশন ওয়াইজ কি করে চায়না ওই দিক থেকে আগায়, কিন্তু ইউএস এর যে এয়ার ফোর্স এন্ড নেভি, ওইটার সাথে কিন্তু এখনো টপ 3টা দেশের নেভি এন্ড এয়ার ফোর্স তুমি মিলাও ইউএসএ কে কম্পিট করতে পারবা না, বুঝছো। ওইটাই যে তুমি ওই দিক থেকে যখন নাকি ওরকম নিয়ে যাইতে নিবা, ওদের এতগুলি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এগুলা জিনিস, যে একটা চ্যানেল তোমরা দেখতে পারো ইউটিউবে, ইনফোগ্রাফিক শো, কেউ ফলো করো ওই চ্যানেল, ওই চ্যানেলটার মধ্যে অনেকগুলো দেশের সাথে ওরকম কম্পারিজন করছে মিলিটারিতে, তো তখন ওখানের মধ্যে অনেকগুলো আইডিয়া পাবা। তো এখন আচ্ছা, তো এখন এখানের মধ্যে এই টপিকটা কেন আনতেছি, যে যে একটা দেশ যত বেশি কি থাকবে, পাওয়ারফুল থাকবে, তাকে যে অন্য দেশরা কি করতে চাবে না, অ্যাটাক করতে চাবে না। ওরকম সেম ওয়েতে একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে সুজন, একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে, তো তার মানে কি ওই নিউক্লিয়ন গুলির মধ্যে এত এনার্জি আছে বা তাদেরকে ছুটায় আনার জন্য এত বেশি এনার্জি দিতে হবে, যে তাদেরকে যে কি করে না, অন্য কেউ বদার করে না রিঅ্যাকশনের জন্য বা এসবের জন্য। তো এখন তাহলে বাকি সবাইও কি হইতে চাবে, ওদের মতো হইতে চাবে না, যে সবাই আসে আমার অ্যাটাক করে, আমি ছোট দেখে আমার উপরে অ্যাটাক করে, আমি ওর মতো বড় হব, ঠিক আছে। তো ঠিক আছে, এরপরে যে ওরকম সিএনজি এর পিছে লেখা থাকে না, আমি ছোট আমাকে মারবেন না, ঠিক আছে, এমন তো একটা তো হলো নিজে একটু কষ্ট করে বড় হওয়ার ট্রাই করে এটা, আর আরেকটা হলো কিছু না পারলে পরে আমি ছোট, এরকম একটা ইয়ে নিয়ে থাকে আর কি। তো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, যে যারা নাকি আয়রনের থেকে লাইটার, ঠিক আছে, যারা নাকি আয়রনের থেকে ছোট, তারা আয়রনের মতো হইতে চাবে, যারা আয়রনের থেকে বড় তারাও কি হইতে চাবে, আয়রনের মতো হইতে চাবে। এখন বিকজ আয়রন হলো কি সবচেয়ে বেশি স্টেবল, বিকজ তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি সবচেয়ে বেশি, তাই না হিসাব। তো তাহলে সবাই কি বলো, আয়রন তো স্টারের কোরে ফিউশনে রেজিস্ট করতে পারে। হ্যাঁ, ওই তো স্টারের কোরে গ্র্যাভিটেশনাল ফোর্সও আয়রনকে ফিউজ করাইতে পারে না। এক সময় জাস্ট আয়রন ফিউজ হয় সুপারনোভা এক্সপ্লোশনের সময়, সব আমরা অ্যাস্ট্রোফিজিক্সে বলবো পরে। এটা আয়রনিক কেন, এটা তোমার নিউক্লিয়াসের স্ট্রাকচারের উপরে, যে তার প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট এমন ওয়েতে আছে যে ওর নিউক্লিয়াসটা কি সবচেয়ে বেশি স্টেবল। যে এটা তো আমাদের, আমরা নিজেরা আয়রনকে বানাই নাই, সবগুলো নিউক্লিয়াসকে স্টাডি করে দেখছি যে সবার মধ্যে কে বেশি স্টেবল, আয়রন বেশি স্টেবল, তো মনে করে গ্রাফ বানাইছে, ঠিক আছে। এটার এমন এক্সপ্লেনেশন নাই যে আয়রনিক কেন, এটা জাস্ট এটা যে সব এক্সপেরিমেন্ট করে ডেটা ভ্যালু বের করার পরে দেন প্লট করে কি দেখা গেছে সবচেয়ে বেশি স্টেবল কে, আয়রন। তো সবাই কার মতো হইতে চাবে, আয়রনের মতো হইতে চাবে। তো এখন এই জিনিসটা তোমাদের বুঝে যাওয়া উচিত এতক্ষণে। রাইসা বলো যে যারা নাকি আয়রনের থেকে ছোট, তারা আয়রনের সমান হইতে চায়, কিভাবে হবে, ছোট দুইটা ছোট নিউক্লিয়াস আয়রনের মতো হবে কিভাবে,
সে আরেকজন ছোট নিউক্লিয়াসের সাথে কম্বাইন হয়ে 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 কি হবে, বড় হওয়ার ট্রাই করবে। যারা নাকি আয়রনের থেকে বড়, মাইশা, যারা নাকি আয়রনের থেকে সাইজে বড়, তারা কি অন্য আরেকজনের সাথে কম্বাইন হইলে আয়রন হইতে পারবে? কম্বাইন হইলে তো সে আরো বড় হয়ে গেছে, তো তাহলে তার কি করা লাগবে? স্প্লিট করা লাগবে, ভেঙে যাওয়া লাগবে। এক্স্যাক্টলি, ফিশন রিঅ্যাকশন করা লাগবে, তাহলে যেন সে কি হইতে পারে, আয়রন হইতে পারে। সো সিম্পলি এই জিনিসটা তোমরা জাস্ট দেখবা, আয়রনের থেকে যারা লাইটার তারা কি করবে, ফিউশন রিঅ্যাকশন করে করে আয়রনের মতো হইতে চায়। আর যারা নাকি আয়রনের থেকে হেভিয়ার তারা কি করবে, ফিশন রিঅ্যাকশন করে করে আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করার ট্রাই করবে। আচ্ছা এটা হলো বেসিক কনসেপ্ট। বলো। আচ্ছা, ওরা কি আয়রনকে টার্গেট করছে নাকি ওর স্টেবিলিটিকে টার্গেট করেছে? স্টেবিলিটি টার্গেট করছে। ওরা তো আর নাম জানে না, এখন একটা হাইড্রোজেন এলিমেন্ট তো আর জানে না যে আমার নাম হাইড্রোজেন, আমি এখন হাইড্রোজেন আর হাইড্রোজেনের সাথে মিলে এটা করব, ঠিক আছে, এরকম। ওয়ার্ডের মধ্যে একটা অবজেক্ট বেরিয়েছে, দ্যাট নেম বিং পিক্সেল। ওইটাই ফিউজিং উইথ ভেজেটা। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি, যে ফার্স্ট অফ অল আমরা কি জিনিসটা দেখতেছিলাম, যে ফিশন রিঅ্যাকশন এন্ড ফিউশন রিঅ্যাকশন কোনটা কি, হিসাব। আচ্ছা দাঁড়ো, এই মিটিং এর 1 মিনিট কম আছে, আমরা নেক্সট মিটিং এ বাকি জিনিসটা ডিসকাস করি। আচ্ছা, আজকের ক্লাসে আসলে আর এটা পারায়ও লাভ নাই, তো তাহলে এটা সামারাইজ করে দেই তাড়াতাড়ি একটু শোনো। যে ফিশন রিঅ্যাকশন হলো একটা বড় নিউক্লিয়াস স্প্লিট করে ছোট নিউক্লিয়াস হবে, আর ফিউশনে কি করবে, কম্বাইন করবে। তো এখন আয়রনের থেকে লাইটাররা কি করবে,